শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি সবাই সুস্থ আছো। এনডি বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নবম দশম পদার্থবিজ্ঞান থেকে তৃতীয় অধ্যায় বল নিয়ে। বলের অনেক কয়েকটি ক্লাস আমাদের হয়ে গেছে। আজকে আমি আলোচনা করব ঘর্ষণ বল সম্পর্কে। ঘর্ষণ বল সম্পর্কে জানতে চলো যাই আমাদের ক্লাসে। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঘর্ষণ বল নিয়ে। তোমরা জানো যে ঘর্ষণ বল কি? একটি বস্তুর উপর দিয়ে আরেকটি বস্তু চললে বা চলার চেষ্টা করলে তাদের স্পর্শতলে বা সংস্পর্শতলে যে বাধার সৃষ্টি হয় তাকে বলা হয় ঘর্ষণ। অর্থাৎ একটি বস্তুর উপর দিয়ে আরেকটি বস্তু চললে বা চলার চেষ্টা করলে তাদের স্পর্শতলে যে বাধার সৃষ্টি হয় তাকে বলা হয় ঘর্ষণ। আর এই ঘর্ষণজনিত যে বিপরীতমুখী বলের সৃষ্টি হয় সেটাকে বলা হয় ঘর্ষণ বল। আশা করি তোমরা ঘর্ষণ বল সম্পর্কে বুঝতে পেরেছ। এই ঘর্ষণ বল 4 প্রকারের হয়। দেখো, 1 নম্বর স্থিতি ঘর্ষণ, 2 নম্বর পিছলানো ঘর্ষণ, 3 নম্বর আবর্তন ঘর্ষণ, 4 নম্বর প্রবাহী ঘর্ষণ। তাহলে এই 4 রকমের ঘর্ষণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে জানবো আমরা স্থিতি ঘর্ষণ কি। দেখো, স্থিতি ঘর্ষণ অর্থাৎ থেমে থাকা জনিত কারণে একটি বস্তুর উপর আরেকটি বস্তু এমনভাবে অবস্থান করে যে তাদের স্থির থাকা জনিত কারণে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে বলা হয় স্থৈতিক ঘর্ষণ বা স্থিতি ঘর্ষণ। যেমন আমরা যখন হাঁটি তখন আমরা কি করি? মাটির বা ভূমির উপর আমরা পাটা রেখে দিই, তার পাটা স্থির থাকে। ফলে এই যে ভূমির সাথে যে ঘর্ষণ, এই ঘর্ষণটা হচ্ছে হলো স্থিতি ঘর্ষণ। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এইবার আলোচনা করবো আমি তোমাদের সাথে পিছলানো ঘর্ষণ। পিছলানো ঘর্ষণটা হচ্ছে হলো কি, কোনো বস্তুর পিছলিয়ে চলার জন্য যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে বলা হয় পিছলানো ঘর্ষণ। আমরা যখন পিছলিয়ে পড়ে যাই তখন কি হয়? পাটা সরে যায়। পাটা সরে গেল, এই চলার জন্য যে ঘর্ষণের সৃষ্টি হলো সেটাকে বলা হচ্ছে পিছলানো ঘর্ষণ। ধরো এইরকম একটা ঢালের উপর দিয়ে একটি বস্তু চলছে, আসতেছে, এই যে বস্তুটি যে আসতেছে তাহলে এখানে পিছলিয়ে আসতেছে, এই ঘর্ষণটাকে বলা হয় পিছলানো ঘর্ষণ। তাহলে আমরা স্থিতি ঘর্ষণ এবং পিছলানো ঘর্ষণ নিয়ে আলোচনা করলাম। এবার আলোচনা করব আবর্তন ঘর্ষণ নিয়ে। আবর্তন মানে আমরা কি বুঝি? যে ঘোড়া, চক্রাকারে ঘোড়া। কোনো বস্তু যদি আবর্তন করে চলার পথে ঘূর্ণয়নের সময় যদি অন্য কোনো বস্তুর সাথে যদি বাধার সৃষ্টি হয়ে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে বলা হয় আবর্তন ঘর্ষণ। যেমন গাড়ির চাকা, যখন একটি গাড়ির চাকা যখন ঘুরে, তোমরা জানো যে ভূমির সাথে চাকাটি ঘুরছে এদিকে, তো ভূমির সাথে যখন বাধার সৃষ্টি করতেছে করে গাড়িটির সামনে অথবা পিছিয়ে এগিয়ে যায়, এই ঘর্ষণটাকে বলা হচ্ছে হলো আবর্তন ঘর্ষণ। অর্থাৎ ঘূর্ণনজনিত কারণে যে ঘর্ষণের সৃষ্টি হলো এবং ফলে গাড়ির সামনে অথবা পিছিয়ে এগিয়ে গেল, সেটা হচ্ছে হলো আবর্তন ঘর্ষণ। আবর্তন ঘর্ষণ নিয়ে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে। এবার প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণের আগে তোমাদের সাথে আমি আলোচনা করব প্রবাহী বস্তুগুলি কি কি। প্রধান 2টি প্রবাহী বস্তুর নাম বলি আমি, পানি এবং বাতাস। অর্থাৎ যে বস্তুগুলি চলমানে, প্রবাহী বস্তুর চলমানের জন্য বা বাধার জন্য যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। যেমন বায়ুতে মুক্তভাবে কোনো বস্তু পড়তে দিলে বায়ুর সাথে তার একটা ঘর্ষণ হয়, বায়ুর মাধ্যমে ঘর্ষণের সৃষ্টি হয়, এটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। আবার পানি যখন চলার পথে যে ঘর্ষণের সৃষ্টি করে সেটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। তাহলে আমরা প্রবাহী ঘর্ষণ সম্পর্কে জানলাম।
তাহলে আমরা প্রথমে বুঝলাম ঘর্ষণ কি, পরে ঘর্ষণ যে 4 প্রকার, স্থিতি ঘর্ষণ, পিছলানো ঘর্ষণ, আবর্তন ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আর তোমরা একটু সংজ্ঞাগুলো একটু দেখে নাও। ঘর্ষণ বল। ঘর্ষণ দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা অথবা চলতে থাকে, তাহলে বস্তুদ্বয়ের স্পর্শতলে এ গতির বিরুদ্ধে যে বাধার উৎপত্তি হয় তাকে ঘর্ষণ বলে। আর এ বাধার ফলে যে বল উৎপন্ন হয় তাকে ঘর্ষণ বল বলে। অর্থাৎ পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে গতির বিপরীতে যে বল কাজ করে তাকে ঘর্ষণ বলে। ঘর্ষণ সাধারণত 4 প্রকারের হয়: স্থিতি ঘর্ষণ, পিছলানো ঘর্ষণ, আবর্তন ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ দুটি তলের একটি অপরটির সাপেক্ষে গতিশীল না হলে এদের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় তা হলো স্থিতি ঘর্ষণ, যেমন হাঁটার সময় পা ও মাটির মাঝের ঘর্ষণ। পিছলানো ঘর্ষণ যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলতে চেষ্টা করে বা চলে, তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ বলে, যেমন পিছলিয়ে পড়ার সময় ঘর্ষণ। আবর্তন ঘর্ষণ যখন একটি বস্তুর অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে অথবা গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্তন ঘর্ষণ বলে, যেমন গাড়ির চাকা ও মাটির মধ্যকার ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ যখন কোনো বস্তু যে কোনো প্রবাহী পদার্থ যেমন তরল বা বায়বীয় পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে, যেমন বাতাসের মধ্য দিয়ে পড়ন্ত বস্তুর ঘর্ষণ। তাহলে তোমরা ঘর্ষণ বুঝলে যে দুটি বস্তুর স্পর্শ তলে বিপরীতমুখী বাধার সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ। তখন ঘর্ষণ হতে হলে অবশ্যই কিন্তু দুটি বস্তুকে স্পর্শ থাকতে হবে। এখানে আরেকটি জিনিস, সেটি হচ্ছে যে বিসর্প ঘর্ষণ কাকে বলে। তোমরা জানো পিছলিয়ে পড়ার যে ঘর্ষণ, পিছলানোর ঘর্ষণটাকেই বিসর্প ঘর্ষণ বলা হয়। আবার নদীর কূলে ভূমি ক্ষয় হয় কোন ঘর্ষণের প্রভাবে? তখন প্রবাহী ঘর্ষণের জন্য নদীগুলির ভূমিগুলি ক্ষয় হয়। তোমরা জানো নদীর কূল ভেঙে যায়। আমরা ঘর্ষণ কি, ঘর্ষণের প্রকারভেদ সম্পর্কে জানলাম। এখন জানব ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়। দেখো, ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়, এটি আমাদের প্রশ্ন। তো দেখো যে ঘর্ষণ বল কেন উৎপন্ন হচ্ছে। আমরা জানি দুটি বস্তুর স্পর্শ তলে যে বিপরীত মুখে চলার জন্য যে বিপরীতমুখী বলের সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলা হচ্ছে, আর বিপরীতমুখী বলটাকে ঘর্ষণ বল বলা হচ্ছে। এই একটি বস্তু আছে যার উপরিতল আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তার খাঁজ আছে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র খাঁজ আছে। এই খাঁচের উপর দিয়ে অপর একটি বস্তু, এই খাঁচের উপর দিয়ে অপর একটি বস্তু যখন চলতে থাকবে, সে বস্তুরও সাথে খাঁজ আছে, তলে খাঁজ আছে। এই খাঁজ যখন এই খাঁচের উপর পড়ে, অর্থাৎ বস্তু দুটি যখন স্পর্শ হয়, তখন এই খাঁচের ভিতর খাঁচে খাঁচে বাধার সৃষ্টি হয়। এই খাঁচে খাঁচে যে বাধার সৃষ্টি হওয়ার কারণে ঘর্ষণ বল উৎপন্ন হয়। আশা করি তোমরা ঘর্ষণ বল কেন উৎপন্ন হয় বুঝতে পেরেছ। যে বস্তুর তল স্বাভাবিক মসৃণ দেখা গেলেও তলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যেগুলি চলার পথে একটির সাথে আরেকটির বাধার সৃষ্টি হয়, ফলে ঘর্ষণ বল উৎপন্ন হয়। তাহলে তোমরা ঘর্ষণ বল কিভাবে উৎপন্ন হয় জিনিসটা বুঝতে পারলে। এখন একটু দেখো ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়। যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হয়, তখন উভয় বস্তুর স্পর্শতলে বিদ্যমান ছোট ছোট খাঁজ একটির ভিতর আরেকটি ঢুকে যায়, যার ফলে একটি তলের উপর দিয়ে অপর তলের গতি বাধাপ্রাপ্ত হয়। এইভাবে বস্তুদ্বয়ের মধ্যে ঘর্ষণ বলের উৎপত্তি হয়। তাহলে তোমরা ঘর্ষণ বল কেন উৎপন্ন হয় এ সম্পর্কে জানলে। আশা করি কি বুঝতে পেরেছ যে তলদ্বয় যদি মসৃণ হয় তাহলে ঘর্ষণটা কম হয়, আর তলদ্বয় যদি খাঁজ বেশি থাকে তাহলে অমসৃণ, যত বেশি অমসৃণ হবে ঘর্ষণ বলের পরিমাণ তত বৃদ্ধি পাবে। এটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দৈনন্দিন জীবনে ঘর্ষণের প্রভাব সম্পর্কে জানব। আমরা এখন দৈনন্দিন জীবনে ঘর্ষণের প্রভাবগুলি দেখি। ঘর্ষণের সুবিধাও আছে, অসুবিধাও আছে। তো প্রথমে আমরা ঘর্ষণের সুবিধাগুলি
জানব ঘর্ষণের সুবিধা। সুবিধা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, নাম্বার 1, ঘর্ষণ আছে বিধায় আমরা হাঁটাচলা করতে পারি। ঘর্ষণ যদি না থাকতো তাহলে আমরা হাঁটাচলা করতে পারতাম না। নাম্বার 2, ঘর্ষণ আছে জন্য আমরা কোনো বস্তু ধরে রাখতে পারতেছি। দেখো, ঘর্ষণের জন্য বস্তুটা, যদি ঘর্ষণ না হতো, এটা যদি অতিরিক্ত পিচ্ছিল হতো তাহলে কিন্তু আমরা ধরে রাখতে পারতাম না। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো যে ঘর্ষণের ফলে আমরা কোনো বস্তু ধরতে সাহায্য করে ঘর্ষণ। নাম্বার 3, ঘর্ষণের জন্য কোনো কিছু আমরা বাঁধতে পারি, অর্থাৎ সুতা বা দড়ি দিয়ে কোনো কিছু বাঁধতে ঘর্ষণের প্রভাব এখানে কাজ করে। নাম্বার 4, লোহা বা পেরেককে দেওয়াল বা কাঠের ভিতর প্রবেশ করানো। ঘর্ষণের ফলে কাঠে পেরেক বা লোহা প্রবেশ করানো আটকে থাকে, নতুবা বের হয়ে চলে আসতো। নাম্বার 5, ঘর্ষণ আছে বিধায় গাড়ি চলে। সামনে যে গাড়ি এগোতে পারে এবং পিছিয়ে গাড়ি এগোতে পারে। ঘর্ষণ না থাকলে এটা হতো না। নাম্বার 6, ঘর্ষণ আছে বিধায় গাড়ি থামানো সম্ভব হয়। ঘর্ষণ যদি না থাকতো তাহলে গাড়ি একবার চলতে থাকলে সে গাড়ি আর থামতো না। নাম্বার 7, ঘর্ষণ আছে বলে আমরা ছড়ি কাঁচি অনেক কিছুতে ধার দিতে পারি ঘর্ষণের প্রভাবে। আরো অনেক দৈনন্দিন জীবনে ঘর্ষণের প্রভাব আছে। এমন কি দেখো, আমরা যখন দেওয়ালের সাথে যখন মই লাগাই, মইটাও কিন্তু ঘর্ষণের জন্য আটকে থাকে, তাছাড়া ডোরাটা সরে যেত। তোমরা জানো যে পিচ্ছিল টাইলস বা কোনো পিচ্ছিলের বস্তুর উপর মই লাগালে মইটা পড়ে যায়। তাহলে দেখো, এখানেও কিন্তু ঘর্ষণ বল কাজ করে। দৈনন্দিন জীবনে ঘর্ষণ আমাদের অনেক কাজের সাথে জড়িয়ে আছে। তাহলে এখন তোমরা ঘর্ষণের সুবিধাগুলি একটু দেখো। দৈনন্দিন জীবনে ঘর্ষণের প্রভাব, ঘর্ষণের সুবিধাগুলো তোমরা দেখো। এখানে 9টি ঘর্ষণের সুবিধা আমি দিয়েছি, সুন্দর করে তোমরা একটু দেখে নাও। ঘর্ষণের সুবিধা 1, ঘর্ষণ থাকার ফলে আমরা হাঁটাচলা করতে পারি, পিছলিয়ে যায় না। নাম্বার 2, ঘর্ষণের কারণে গাড়ির চাকা ঘুরে এবং সামনে বা পেছনের দিকে অগ্রসর হতে থাকে। নাম্বার 3, ঘর্ষণ থাকার ফলে গাড়ি থামানো যায়। নাম্বার 4, ঘর্ষণের ফলে দেওয়ালে মই লাগানো যায়। নাম্বার 5, ঘর্ষণ থাকার ফলে আমরা হাত দিয়ে কোনো কিছু ধরে রাখতে পারি। নাম্বার 6, ঘর্ষণের ফলে কাঠ বা দেওয়ালের পেরেক বা স্ক্রু আটকানো যায়। নাম্বার 7, ঘর্ষণের কারণে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো যায়। নাম্বার 8, ঘর্ষণের কারণে কোনো কিছু বাধা যায়। নাম্বার 9, ঘর্ষণের কারণে কাঁচি বা ছুরিতে ধার দিতে পারি। তাহলে আমরা দৈনন্দিন জীবনে ঘর্ষণের সুবিধাগুলি আমরা জানলাম। এখন ঘর্ষণের অসুবিধা কথাগুলি আমরা জানবো, যে আমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণের কি কি অসুবিধা হতে পারে। তাহলে এখন ঘর্ষণের অসুবিধা একটু দেখি। ঘর্ষণের অসুবিধা নাম্বার 1, ঘর্ষণের ফলে যে সকল যন্ত্রাংশ ঘূর্ণায়মান তারা ক্ষয়প্রাপ্ত হয়। নাম্বার 2, ঘর্ষণের ফলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক অর্থনৈতিক দিক ক্ষতি হয়। যেমন আমরা যখন চলাফেরা করি তখন যে আমাদের একটা উদাহরণ দিই, পায়ে যেমন জুতা থাকে, জুতার তল কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। তোমরা জানো এটা ঘর্ষণের ফলে ঘটে, যাতে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। নাম্বার 3, ঘর্ষণের ফলে জ্বালানির অপচয় হয়। কোনো গাড়ি চলার পথে অনেক সময়টা বেশি লেগে যায়, ফলে জ্বালানির অপচয় হয়। তাহলে এখানে দুটো পয়েন্ট আমরা তুলে ধরতে পারি, যে জ্বালানির অপচয় বেশি হচ্ছে এবং সময় বেশি লাগতেছে। নাম্বার 4, ঘর্ষণের ফলে শক্তির অপচয় হয় এবং গতি হ্রাস পায়। নাম্বার 5, ঘর্ষণের
ফলে যন্ত্রের যান্ত্রিক ক্ষমতা বা দক্ষতাটা কমে আসে। নাম্বার 6, আমরা সার্বিকভাবে বলতে পারি যে ঘর্ষণের ফলে আমাদের অর্থনৈতিক দিক বিশাল একটা অপচয় হয়। যেমন ঘর্ষণের সুবিধা আছে তেমন ঘর্ষণের অসুবিধাও আছে। এই জন্যে অনেক দামি দামি যন্ত্রপাতি আমাদের ঘর্ষণের ফলে নষ্ট হয়ে যায়, যেগুলি বিশেষ করে ঘূর্ণায়মান সেগুলি আরো বেশি নষ্ট হয়ে যায়। এই ঘর্ষণটাকে প্রয়োজনীয় উপদ্রব্য হিসাবেও আখ্যায়িত করা হয়। এবং এটা একটা প্রশ্ন যে ঘর্ষণকে কেন প্রয়োজনীয় উপদ্রব্য বলা হয়। তার আগে তোমরা জানা নেসেসারি ইভিল বলা হচ্ছে কেন, যে ঘর্ষণ না থাকলে আমরা কিন্তু চলতেই পারবো না। তোমরা তো বুঝলেই হাঁটাতে ঘর্ষণের সহযোগিতা আছে, আর ঘর্ষণ না হলে আমরা হাঁটতে পারতাম না, কোনো কিছু ধরতে পারতাম না। তাহলে আবার অতিরিক্ত ঘর্ষণের ফলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। কোনো বস্তুর সাথে যেমন আমরা কোনো ওয়ালের সাথে যদি একটা ঘর্ষণ খাই, যদি সেটা ওয়ালটা যদি খাস কাটা থাকে তাহলে আমাদের শরীরের কি অবস্থা হয়, বিশাল ক্ষতি হয়। তো এরকম এটা একটা এক ধরনের ক্ষতি, প্রয়োজনীয় ক্ষতি, যে ঘর্ষণের ফলে কোনো দামি ক্ষতিও হতে পারে। এই জন্য এটিকে প্রয়োজনীয় অমঙ্গল বা প্রয়োজনীয় উপদ্রব বা নেসেসারি ইভিল বলে ঘর্ষণকে আখ্যায়িত করা হয়। আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে ঘর্ষণের সুবিধা এবং ঘর্ষণের অসুবিধা এবং ঘর্ষণকে প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল বলা হয় কেন তোমরা বুঝতে পেরেছ। এখন তাহলে মনে রাখার জন্য ঘর্ষণের অসুবিধাগুলি দেখে নাও। তবে ঘর্ষণের অসুবিধা, ঘর্ষণের ফলে অনেক অসুবিধা হয়। যেসব অসুবিধা হয় তা নিচে উল্লেখ করা হলো। যন্ত্রগুলো চলার সময় গতিশীল অংশগুলোর মধ্যে ঘর্ষণ ক্রিয়া করার ফলে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়। ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় বলে যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ঘর্ষণের ফলে যান্ত্রিক দক্ষতা হ্রাস পায়। গাড়ি চালাতে বেশি জ্বালানি খরচ হয়। শক্তির অপচয় হয়। গতি হ্রাস পায়। সময়ের অপচয় হয়। বিভিন্ন বস্তুর ক্ষয়প্রাপ্ত হয় বলে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, তাহলে ঘর্ষণ সম্পর্কে তোমরা জানলে, সুবিধা এবং অসুবিধাগুলো জানলে। এখন আমরা ঘর্ষণ রোধের উপায়গুলো কি কি, আমরা কি করে ঘর্ষণটাকে কমাতে পারি অর্থাৎ রোধটা করতে পারি, সে সম্পর্কে তোমাদের সাথে আমি এখন আলোচনা করব। দেখো, ঘর্ষণ কমানোর উপায়। এই ঘর্ষণ কি কি উপায়ে আমরা কমাতে পারি দেখো। নাম্বার 1, তল মসৃণ। অর্থাৎ কোন তল যদি আমরা মসৃণ করি, তলটা যদি আমরা মসৃণ করে নিই, একবারে মসৃণ করে নিই, তাহলে সেখানে ঘর্ষণেরটা কমে যাবে। নাম্বার 2, লুব্রিকেটিং ব্যবহার করে, অর্থাৎ পিচ্ছিলকারক পদার্থ। লুব্রিকেটিং শব্দের অর্থ পিচ্ছিলকারক পদার্থ। পিচ্ছিলকারক পদার্থ ব্যবহার করে কিন্তু আমরা ঘর্ষণ কমাতে পারি। বল বিয়ারিং বা রোলার বিয়ারিং। ব্যবহার করে, বল বিয়ারিং বা রোলার বিয়ারিং ব্যবহার করে আমরা ঘর্ষণ কমাতে পারি। তোমরা জানো যে কোন যন্ত্রে দেখেছো যে বল লাগানো থাকে, সাইকেলে যেমন চাকাতে বল লেগে লেগে কেন দেওয়া হয়, বা ফ্যানে দেখছো তোমরা কেন বিয়ারিং লাগানো হয়, যে ঘর্ষণটা যেন কম হয়। যত ঘর্ষণ কম হবে তত ঘুরবে বেশি, শক্তি অপচয়টা তত কম হবে। সেজন্য বল বিয়ারিং ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। 4 নম্বর, সংকর ধাতু ব্যবহার করে। সংকর ধাতু ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়, কারণ ঘর্ষণের ফলে ক্ষয়প্রাপ্ত হয় আর সংকর ধাতু অনেক টেকসই এবং মজবুত শক্তিশালী হয়, যার কারণে ঘর্ষণটা কম হয়, ওখানে হওয়ার জন্য চলে বেশি দিন। আবার স্পর্শতলে মোম লাগিয়ে কিন্তু আমরা ঘর্ষণ কমাতে পারি। এরকম অনেক আছে, তোমরা একটু দেখে নাও। ঘর্ষণ হ্রাস করার উপায়,
তলে যথাসম্ভব মসৃণ করে, পিচ্ছিলকারক পদার্থ ব্যবহার করে, বল বেয়ারিং বা রোলার বেয়ারিং ব্যবহার করে, স্পর্শতলে মোপ লাগিয়ে ঘর্ষণ কমানো যায়, সংকর ধাতু ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। এছাড়াও এই ঘর্ষণ কমানোরও কিন্তু অনেক বিপদ আছে। তোমরা হয়তো মনে করতেছো যে রাস্তা যত মসৃণ হবে গাড়ি তত জোরে যাবে, কিন্তু এই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে যে আবার গাড়ি যখন তুমি থামাবে তখন গাড়ি ব্রেক দিলে কিন্তু গাড়ি আর থামবে না, কারণ ঘর্ষণ যত কম হবে গাড়ি থামতে তত সময় বেশি লাগবে। একে তোমরা যখন বাসায় যখন চলাফেরা করো তখন টাইলসের উপরে একটু জোরে হেঁটে যায় নিজেকে ব্রেক করে দেখো কি হয়। বুঝতে পেরেছ? তাহলে বুঝলে ঘর্ষণ কমানোর উপায়গুলি বা ঘর্ষণ হ্রাস করার উপায়গুলি তোমরা দেখলে। এতক্ষণ তোমাদের সাথে আমি ঘর্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এখন আমি নিউটনের তৃতীয় সূত্রের একটু ব্যবহার তোমাদের সাথে আলোচনা করব। তোমরা জানো নিউটনের তৃতীয় সূত্রটা আমি আগে আলোচনা করেছি, এখানে শুধু তার ব্যবহার নিয়ে একটু আমি আলোচনা করব তোমাদের সাথে, যেহেতু ঘর্ষণের সাথে একটা সম্পর্ক আছে। নিউটনের তৃতীয় সূত্র আমরা কি জানি? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আমরা নিউটনের তৃতীয় সূত্র জানি। আজ নিউটনের তৃতীয় সূত্র আছে বলে দেখো যে রকেট চলে, রকেট চালানো। কারণ রকেট কেন চলে? রকেটের ভিতর জ্বালানি পরে গ্যাসের সৃষ্টি করে, গ্যাসটা বাইরে ধাক্কার সৃষ্টি করে, আর ওই ধাক্কাতে রকেট সামনে এগিয়ে যায়। নিউটনের তৃতীয় সূত্র আছে বলে আমরা হাঁটা চলা করতে পারি। কারণ আমরা হাঁটার সময় কি করি? ভূমির সাথে আমরা যে জোরে ধাক্কা দিই, ভূমি আমাদেরকে সেই জোরে ধাক্কা দেয়, যার কারণে আমরা সামনের দিকে এগোতে থাকি, বা পিছন দিকে, সামনে ধাক্কা দিলে পিছন দিকে এগোতে থাকি। কিন্তু তুমি দেখো যখন একটা নরম বস্তু বুঝাও, কাদার মধ্যে হাঁটতে যাও, তখন একটু কাদার চাপ দিলে কাদার ভেতরে তুমি নিজে ঢুকে যাও। কেন? কাদা তোমাকে চাপ দিতে পারতেছে না। বুঝতে পেরেছ? তাহলে ঘর্ষণের নিউটনের সূত্র কিভাবে কাজ করে? নৌকা চালানো, নৌকা চালানো। দেখো নিউটনের তৃতীয় সূত্র নৌকাতে কিভাবে কাজ করে। নৌকা চালানোর সময় তোমরা কি দেখেছো? বাইরে পানিতে ধাক্কা দিতে হয়, বা যে কোনো ভাবে কোনো থেকে চলতে ধাক্কা দিতে হয়। তাহলে বাইরে যত জোরে আমরা আঘাত করি বা ধাক্কা দিই, আমাদেরকে নৌকাটা ঠিক ততটুকু সামনের দিকে এগিয়ে যায়। এখানেও কিন্তু নিউটনের তৃতীয় সূত্র কাজ করে। আবার বিভিন্ন রকম খেলাধুলা, খেলাধুলার ক্ষেত্রে তোমরা জানো যে ফুটবল বলো, ক্রিকেট বলো, টেনিস বলো, র্যাকেট বলো, ব্যাডমিন্টন বলো, যাই বলো না কেন, দেখো সব জায়গাতে নিউটনের তৃতীয় সূত্রে কিন্তু একটা প্রভাব আছে, যেখানে ঘাত এবং প্রতিঘাতের একটা ঘটনা ঘটে। আশা রাখি তোমরা নিউটনের তৃতীয় সূত্রের আরো অনেক ব্যবহার আছে, তোমরা বুঝতে পারলে যে ঘাত প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফলে এই ঘটনাগুলি ঘটতে থাকে। তাহলে তোমরা ঘর্ষণ সম্পর্কে বিস্তারিত জানলে আজকের ক্লাসটি আমি এখানেই রাখছি। আগামী ক্লাসে আমি তোমাদের সাথে গাণিতিক এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। আমার চ্যানেলের সাথেই থাকো। আজকের টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরা দেখতে পারে। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই অধ্যায় সম্পর্কে আরো তথ্য পেতে হলে আমার চ্যানেল ডিসক্রিপশন বক্স থেকে ntbangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে পিডিএফ আকারে অনেক তথ্য দেওয়া আছে, ওখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী ক্লাসে উপস্থিতি প্রত্যাশা করে আমি আজকের মতো এখানে রাখছি। সবাইকে ধন্যবাদ।